আচ্ছা, শুরু করলাম নাকি? আচ্ছা, আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ কি, এগুলো তো বুঝছো নাকি? এগুলো আরেকবার বলবো? বলেন আরেকবার একটু। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ বলতে মনে করো যে হচ্ছে আমার কাছে একটা দ্রবণ থাকবে, সেটা একটা নির্দিষ্ট জি, পদার্থের একটা দ্রবণ হইতে পারে। মনে করো আমার কাছে একটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে। সোডিয়াম ক্লোরাইড বলতে আমাদের হচ্ছে খাওয়ার লবণ। তো এই দ্রবণটার মধ্যে আমরা তো জানি যে লবণটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড একসাথে আছে। যখন আমরা লবণটার কথা বলি, এই লবণের মধ্যে NaCl আছে। হুম, রেকর্ডিং হচ্ছে, যদি কোনো জায়গায় মনে করো যে শুনতে অসুবিধা হয় একটু, মানে প্রবলেম নাই, রেকর্ডিংটা আমি আজকেই দিয়ে দিব। তো একটু আচ্ছা, যতটুকু হয় বুঝতে থাকো, আর প্রবলেমগুলো আমাকে জানাবা, সাথে সাথে জানাবা, আচ্ছা, তাহলে প্রশ্নটা রেকর্ডিং এর মধ্যে তোমার হয়ে থাকবে। তা আমার কাছে মনে করো যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে। এখন পানির জি, মধ্যে দেওয়ার ফলে এখানে আমার কাছে তৈরি হলো সোডিয়াম ক্লোরাইডের লবণ বা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এখন যদি জি, এরকম হয় যে আমি এখান থেকে সোডিয়ামকে আলাদা করব, ক্লোরিনকে আলাদা করব, তো সেই তখন আমরা কি করব, আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করব। করলে কি হবে, আমরা আমাদের এখান থেকে সোডিয়ামটা যেহেতু ধাতু, যেটা জমা হতে পারে, ক্লোরিন কিন্তু ধাতু না, ক্লোরিন হচ্ছে গ্যাস। আমরা জি, যখন সোডিয়াম ক্লোরাইডের ভিতরে তড়িৎ বিশ্লেষণ চালাবো, ক্লোরিনটা গ্যাস হিসেবে উড়ে যাবে, আর আমরা সংরক্ষণ হিসেবে দেখতে পারবো সোডিয়াম ধাতুটাকে। তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক অংশটাকে আলাদা করি। একটা যৌগের ভিতরে দুইটা অংশ থাকে, একটা ধনাত্মক অংশ, একটা ঋণাত্মক অংশ। জি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম হচ্ছে ধনাত্মক অংশ, Na+, Na+, আর হচ্ছে ক্লোরাইড মাইনাস। তো এটার ভিতরে, একটা যৌগের ভিতরে সোডিয়াম ধনাত্মক হিসেবে থাকে আর ক্লোরিন ঋণাত্মক হিসেবে থাকে। একটা সোডিয়াম একটা ক্লোরিনকে ধরতে পারে, এরকম 10টা সোডিয়াম 10টা ক্লোরিনকে ধরতে পারবে, 1 লক্ষ সোডিয়াম 1 লক্ষ ক্লোরিনকে ধরতে পারবে, এইভাবে সব এক জায়গা হয়ে লবণ তৈরি হয়। তো এখানে দেখো সেটাই বলছে, এইখানে দেখো সেটাই বলছে যে হচ্ছে কোন দ্রবণের ভিতরে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিটাকে বলে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? তা আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ কি বোঝায় লিখো। আমি বেশিরভাগ, আমি সমস্যাগুলো বলি। মনে করো তোমাকে বলছে যে তড়িৎ বিশ্লেষণ কি, এটা খতে বলছে, হ্যাঁ। জি, তুমি এখন জানো যে তোমার কাছে বই 1 লাইন সংজ্ঞা আছে, তুমি কিন্তু 1 লাইন লিখে বসে থাকবা না। তোমাকে যে এক্সাম্পলটা দিলাম, সেই জিনিসটা এক্সাম্পলটা কেন দেওয়া হয়েছে, যাতে তুমি যদি বোঝায় লিখার কথা বলে, তখন তুমি এক্সাম্পলটা দিতে পারো। তুমি এভাবে লিখবা যে খতে যদি বলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তুমি তোমার বই 1 লাইন আছে বলে 1 লাইন লিখে বসে থাকবা না। এই জিনিসটা অনুধাবনমূলক এই কারণেই বলা হয়, যাতে তুমি তুমি ওইটা জানো, প্লাস তুমি কি অনুধাবন করেছো, তোমার কি এক্সাম্পল আছে, তুমি কতটুকু জানো সেটাও লিখতে পারো। তো খতে তড়িৎ বিশ্লেষণ কি বললে, ওই 1 লাইন লিখে রাখলে একই পাবা, দুই পাবা না। ওইখানে তোমাকে এরকম একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা একটু বোঝায় লিখতে হবে, এবং যেহেতু 2 মার্কের, একটু বড় করে লিখতে হবে। এখন আচ্ছা। দেখো, আমরা যে জিনিসটার তড়িৎ বিশ্লেষণ করি, সেই জিনিসটাকে বলা হয় থাকে তড়িৎ দ্রব্য। ঠিক আছে? যেমন সোডিয়াম ক্লোরাইড জিনিসটা কিন্তু একটা কি দ্রব্য। স্যার, কি কি? বুঝলাম না। শুনি নাই, শুনি নাই। তড়িৎ বিশ্লেষণ দ্রব্য, এখন যেটা বলছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ দ্রব্য। আচ্ছা, আমরা যে জিনিসটার তড়িৎ বিশ্লেষণ করি, সোডিয়াম ক্লোরাইডকে পানিতে মেশানোর আগে সেটা কিন্তু দ্রব্য থাকে, শক্ত জিনিসটা দ্রব্য। ঠিক আছে? যদি আমরা বলি যে শরবত, শরবতে তোমার যে ট্যাঙের পাতার মধ্যে যে ট্যাংটা আছে, এটা দ্রব্য। ট্যাঙের পাতার ভিতরে, একটা প্যাকেটের ভিতরে যে ট্যাংটা আছে, সেটা হচ্ছে দ্রব্য। হ্যাঁ, পানি হচ্ছে দ্রাবক। ঠিক আছে? আর আর ট্যাংটাকে পানিতে মেশানোর পরে যে শরবতটা তৈরি হলো, সেটাকে বলা হয় দ্রবণ। আমরা বলবো জি, ট্যাঙের দ্রবণ, এটাই হচ্ছে শরবত। তো সেরকম হচ্ছে আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ আমরা যে যৌগটার করি, সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য। এই যে তড়িৎ প্রবাহিত করে দ্রবণের যে দ্রব্যটিকে দুই ভাগে বিভক্ত করা হয়, তাকে তড়িৎ দ্রব্য বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তো আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, এখানে শক্ত সোডিয়াম ক্লোরাইড, যেটা যেটা আমরা লবণ কোটার মধ্যে দেখি, এটাকে বলা হয় থাকে হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের দ্রব্য, NaCl দ্রব্য। ঠিক আছে? আর পানিতে মেশানোর ফলে যখন সেটা হয়, তখন সেটাই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। দ্রবণ বোঝানোর জন্য অ্যাকুয়াস লেখে, এভাবে দেখবা বইয়ের অনেক জায়গায় অ্যাকুয়াস AQ আছে, তোমার গাইডে অনেক জায়গায় হয়তো দেখবে AQ এভাবে লেখা আছে। অথবা লেখা না থাকলেও সৃজনশীলে যদি দেয়, তখন বুঝতে হবে এটা দ্রবণ,
মানে আমি পানি মিশিয়ে সোডিয়াম ক্লোরাইড গোলানো একটা শরবত বানিয়ে ফেলেছি, তখন সেটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। ঠিক আছে? আচ্ছা। আমরা আগে দেখেছি যে পরিবাহকের দুপাশে ব্যাটারি সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, সেটাকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলি। আমরা যে ব্যাটারি বলি 5 ভোল্ট, এটা কিন্তু বিভব না। 5 ভোল্টটা কিন্তু বিভব না, এটা হচ্ছে বিভব পার্থক্য। কোন দুই প্রান্তে বিভব বিভব পার্থক্য? পার্থক্য। বিভব পার্থক্য, এটা কোনো বিভব না। বিভব হচ্ছে, মনে করো যে একটা টোটাল পাওয়ার জিনিসটা হচ্ছে বিভব। যেমন আমাদের মহাবিশ্বে টোটাল যত শক্তি আছে সেটাকে আমরা বিভব আকারে প্রকাশ করি। কিন্তু আমরা যে যেই জিনিসটাকে আমরা মেজার করি, যেমন ব্যাটারিতে আমরা যখন লেখা থাকবে 5 ভোল্ট, তার মানে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য 5 ভোল্ট। মনে করি এই পাশটা ও পজিটিভ আর এই পাশটা নেগেটিভ, এই দুটার মধ্যে পার্থক্য 5 ভোল্ট। যখন এই বিভব পার্থক্যটা থাকবে তখনই শুধুমাত্র তড়িৎ প্রবাহিত হওয়া পসিবল। যদি আচ্ছা। যদি বিভব পার্থক্য না থাকে তখন তড়িৎ প্রবাহ হওয়া পসিবল না। না হলে যদি সব জায়গাতেই বিভব পার্থক্য থাকতো তাহলে তো সব জায়গায় বিদ্যুৎ কখনো এক জায়গায় ধরে রাখা যেত না, হুম। তাই না? যদি বিভব পার্থক্য না থাকতো, যেমন এখানে এখানে দেখো বিভব পার্থক্য আছে, এখানে 5 ভোল্ট বিভব পার্থক্য আছে, কিন্তু এখানে কি তারের মাধ্যমে কোনো কিছুর সাথে কানেকশন দেওয়া? না। কানেকশন দেওয়া না, সেখানে পার্থক্যটা তৈরি হতে পারছে না। এখানে পার্থক্যটা জমা হয়ে আছে বাট তৈরি হতে পারছে না। হ্যালো। যখন, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার বলেন। যখন স্ক্রিন হচ্ছে চলে গেছে। যখন হচ্ছে স্ক্রিন চলে গেছে, জি জি। নেটের প্রবলেম, হয়তো স্ক্রিন শেয়ার দেওয়া আছে, রাউটারের কাছাকাছি বসো। আসছে আসছে। যখন হচ্ছে ব্যাটারির মধ্যে বিভবটা এখন জমা হয়ে আছে, যখন এটাকে আমরা একটা বাল্বের সাথে মনে করো কানেকশন দিলাম, এভাবে একটা বাল্বের সাথে মনে করো কানেকশন দিলাম, তখন এই পার্থক্যটা তৈরি হয়ে গেল। এই পার্থক্যটা তৈরি হলে তখন পজিটিভ থেকে নেগেটিভ এদিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে এবং তখনই হচ্ছে বাল্বটা জ্বলবে। কিন্তু ব্যাটারি এমনি নর্মাল রেখে দিলে কিন্তু বিভব পার্থক্যটা তৈরি, মানে বিভবটা এখানে আছে বাট পার্থক্যটা ক্রিয়েট হয় নাই। তখন এখানে ব্যাটারির মধ্যে আমার এই 5 ভোল্ট জমা হয়ে থাকবে। তো এখানে কিছু জিনিস দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন হচ্ছে এখানে সকল অ্যাসিড ক্ষার, কয়েকটি নিরপেক্ষ লবণ, অ্যাসিড মেশানো পানি ইত্যাদি তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এগুলো মুখস্থ রাখতে হবে। এখন তোমার এই প্রবলেমটা কি বিক্রিয়াগুলো নিয়ে, তাই না? বিক্রিয়া কি স্যার যেটা বইতে আছে ওইটাই আসবে নাকি অন্য বিক্রিয়া দিতে পারে? অন্য বিক্রিয়া আসার পসিবিলিটি জিরো, তোমরা কোনো সায়েন্সের স্টুডেন্ট না, তাই হচ্ছে বিক্রিয়া নতুন কিছু দিবে না। আচ্ছা। যদি চাও বিক্রিয়া আমি এগুলো বোঝাচ্ছি। দেখো এখানে বলছে H2SO4, H2SO4 কে যখন পানিতে ভাঙি, মনে করো এখানে এটা যখন পানিতে গেল তখন দুইটা অংশে ভাঙবে, ঠিক আছে? দুইটা অংশে ভাঙার আগে আমাকে জানতে হবে দুইটা অংশে যখনই ভাঙবে তখন সেখানে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে পজিটিভ পার্ট আর একটা হচ্ছে নেগেটিভ পার্ট। তো এখান থেকে আমরা জি। এটুকু একদম আমাদের স্বভাবগত জানা লাগবে, মানে এটুকু মুখস্থ থাকা লাগবে যে সালফেট, যেখানে SO4 আছে সেখানে সালফেট আয়ন তৈরি হবে, সালফেট আয়ন তৈরি হবে। সালফেট আয়ন হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এবং কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা শুনতে থাকো, কথা ক্লিয়ার না আসলে রেকর্ডিং পাবো, অসুবিধা নেই। সালফেট আয়ন হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তো মনে আচ্ছা। রাখতে হবে যে হচ্ছে সালফেট আয়ন সবসময় 2- আকারে উৎপন্ন হয়, তাহলে এখানে দুইটা নেগেটিভ দিতে হবে। তুমি এখানে দেখো এখানে স্ক্রিন দুইটা চলে নেগেটিভ। গেছে আবার। নেটের প্রবলেম, একটু অনেক নেটের আশেপাশে কোথাও বসো। আমার এখানে স্ক্রিন শেয়ার দেওয়া আছে। একটু চার্জে দাও তো। টুর টুর আসছে। সালফেট আয়নটা সবসময় হচ্ছে 2- আকারে উৎপন্ন হয়, মানে সালফেট আয়নের উপরে সবসময় দুইটা মাইনাস থাকবে।
তার মানে হচ্ছে SO4 SO4, তার মানে এটা হচ্ছে সবসময় দুইটা ইলেকট্রন গ্রহণ করে বসে থাকে সালফেট আয়নটা। তাহলে এখানে দুইটা আচ্ছা মাইনাস দিব, ঠিক আছে। এখন তার সাথে যেহেতু এখানে দুইটা মাইনাস আছে, তার মানে অবশ্যই দুইটা প্লাস হাইড্রোজেনকে ধরতে পারবে, যেহেতু হাইড্রোজেনের পাওয়ার এক কাকে পুরো। ধরতে পারবে স্যার? দুইটা হাইড্রোজেনকে প্লাস আকারে ধরতে পারবে। জি দাঁড়াও। দুইটা হাইড্রোজেনকে প্লাস আকারে ধরতে পারবে। তো এটা মনে করে এরকম 2H প্লাস আকারে থাকবে এখানে। দুইটা হাইড্রোজেন যেহেতু 2H এরকম আকারে দিব, অথবা হাইড্রোজেন 2 প্লাস। এখানে কি ভাবে দিছে দেখি আগে। 2H প্লাস মানে দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেনের পাওয়ার কি, প্লাস না, একটা প্লাস না। হাইড্রোজেন সবসময়, হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটা, তো এ সবসময় একটা ইলেকট্রনকে দান করতে পারে। তো যেহেতু দুইটা হাইড্রোজেন এখানে আছে, বলেই দিছে দুইটা হাইড্রোজেন, তাহলে আমি এখানে লিখবো 2H প্লাস প্লাস দুইটা সালফেট আয়ন, ঠিক আছে। জি আচ্ছা, এবার আরেকটা বিক্রিয়াতে যাই। আরেকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3, এটাকে বলা হয় থাকে নাইট্রিক অ্যাসিড, HNO3। আচ্ছা, যে যৌগের মধ্যে আমরা NO3 দেখব, সেখানে আমরা ধরে নিব যে এখানে নাইট্রেট আয়ন আছে। নাইট্রেট আয়ন বলতে NO3 মাইনাস। আচ্ছা NO3 মাইনাস, তার মানে একটা নাইট্রেট আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে বসে থাকতে পারে। তাই এই পার্টটা এখানে ভেঙে মাইনাস আকারে গেছে। যেহেতু একটা আচ্ছা নাইট্রেট আয়ন আছে, তাহলে সে কি করবে, একটা হাইড্রোজেন প্লাস আয়নকে গ্রহণ করতে পারবে, তাহলে H প্লাস। এটা আমি যতই বোঝাই, তোমাকে দেখে না দেখে 7-8 বার লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যাই এখান থেকে আরেকটা কি যৌগ আছে দেখি। আরেকটা যৌগ আছে কপার সালফেট। কপার সালফেট, ঠিক আছে। কপার জি সালফেটের মধ্যে এই SO4 হচ্ছে সালফেট আয়ন, ঠিক আছে। জি জি সালফেট আয়ন যদি এটা থাকে, তাহলে মনে রাখবা যে সালফেট আয়ন সবসময় দুইটা ইলেকট্রন গ্রহণ করে বসে থাকতে পারে, SO4 2 মাইনাস। যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, সে কারণে হচ্ছে এখানে দুইটা মাইনাস থাকবে। আর কপার সবসময় দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেখানে কপার এখানে দিয়ে উপরে দুইটা প্লাস দিব। আচ্ছা তাহলে এগুলো মনে রাখতে হবে যে হাইড্রোজেন একটা দান করতে পারে, কপার দুইটা দান করতে পারে, সেখানে কপার 2 প্লাস। আর সালফেট হচ্ছে দুইটা গ্রহণ করতে পারে, তাই SO4 দুইটা মাইনাস, আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, তারপরে দেখি এটা হচ্ছে AgNO3, এটা হচ্ছে সিলভার নাইট্রেট। এই আয়নটার নাম কি বলতো, কেবল বললাম NO3, আয়নটার নাম কি। সিলভার নাইট্রেট নাইট না, শুধু NO3 এর নাম হচ্ছে নাইট্রেট, ঠিক আছে। তাহলে সিলভার নাইট্রেটের মধ্যে NO3 আছে। জি আর কোনো উদ্দীপকে যদি সিলভার নাইট্রেট লেখে, তাহলে সেটা কিন্তু তোমার বইয়ে আছে, তুমি যদি এটা মনে না রাখো তাহলে পরীক্ষায় পারবে না। স্যার স্ক্রিন চলে গেছে আমার আচ্ছা, স্ক্রিন যাক, আবার নেটের হলে চলে আসবে, আমি এখানে হচ্ছে লিখতেছি, রেকর্ড পাবো, অসুবিধা নেই। তাহলে হচ্ছে AgNO3, ঠিক আছে। AgNO3 এর মধ্যে NO3 অংশটা হচ্ছে নাইট্রেট, তাহলে এখানে আসবে NO3 আচ্ছা মাইনাস। যেহেতু NO3 এর উপরে মাইনাস আছে একটা, সেই কারণে শুধুমাত্র এই একটা পজিটিভ আয়নকে গ্রহণ করতে পারবে, বা একটা পজিটিভ আয়নের সাথে বিক্রিয়ায় থাকতে পারবে, সেই কারণে থাকবে হচ্ছে Ag প্লাস। আসছে স্ক্রিন। জি জি এখানে শুধু সালফেট দুইটা গ্রহণ করতে পারবে সালফেট দুইটা, যে SO4 2 মাইনাস। আচ্ছা সালফেট হচ্ছে দুইটা। আচ্ছা তাহলে আমার কাজ হচ্ছে মানে এগুলো মনে রাখা, যে মাইনাস কয়টা, মাইনাসের উপরের পাওয়ার কয়টা, সেই হিসাবে আমরা বাকিগুলোকে তার সাথে পজিটিভ কয়টা থাকবে সেটা হিসাব করতে পারবো। তারপরে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। NaOH এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সিল আয়ন, NaOH।
NaOH কোথায় থাকে? এটার নাম হচ্ছে কস্টিক সোডা, এটা সাবানে থাকে। উদ্দীপকে এইভাবে দেবে যে সাবানের সোডা, কস্টিক সোডা। তাহলে NaO3 তাহলে OH এর উপরে পাওয়ার হচ্ছে একটা, OH মাইনাস। জি তাহলে একটা মাইনাস দিয়ে একটা পজিটিভ কে সে নিতে পারবে, এবং আমরা জানি সোডিয়ামের উপরে প্লাস থাকে একটা, তাহলে Na প্লাস। ঠিক আছে, হুম তাহলে এই হচ্ছে টোটাল বিক্রিয়া। আচ্ছা আচ্ছা, এখানে দেখো আর্হেনিয়াসের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। আর্হেনিয়াস কি দেখাইছিল? তিনি দেখিয়েছিল যে অ্যাসিড বা ক্ষার জাতীয় বা লবণ জাতীয় যৌগিক পদার্থকে তরলে দ্রবীভূত করলে সেগুলো আয়নায়িত হয়ে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত আয়নে ভাগ হয়। আধানযুক্ত অবস্থায় আয়নগুলো রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না। এখানে এটা মনে রাখবা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আধানযুক্ত অবস্থায় আয়নগুলো রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না, তবে চার্জবিহীন বা নিষ্ক্রিয় হলে এরা আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে। যখন একটা আয়ন আধান অবস্থায় আছে, যেমন সোডিয়াম প্লাস, এটা যখন পানিতে Na প্লাস আকারে আছে, তখন এরা তো ভেঙে গেছে, এরা কিভাবে বিক্রিয়ায় অংশ নিবে বলো? Na প্লাস মানে কি? একটা ইলেকট্রন দান করে দিছে না? জি তার মানে কি, এ হচ্ছে বিক্রিয়ার ধর্মটা হারিয়ে ফেলেছে। ইলেকট্রন যদি দান করে ফেলে তখন তো সে আর বিক্রিয়ার ধর্ম এর কাছে থাকবে না। তো আধানযুক্ত জি অবস্থায় এরা রাসায়নিক ধর্ম কোনো প্রকাশ করতে পারবে না। আয়নগুলো তরলের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। যেহেতু সোডিয়াম আধানযুক্ত বলতে কি মানে কোন ফর্মে? আধানযুক্ত ফর্মে বলতে, প্রথমে সোডিয়ামটা দেখো, প্রথমে সিলভারটা কি অবস্থায় ছিল? NaOH আকারে ছিল না? এখানে কি সোডিয়ামের জি ভিতরে আধান আছে? না, ওই যে এটার পানির সাথে বিক্রিয়া তারপর একটা ছেড়ে দিল। একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে Na প্লাস আকারে হয়ে গেল। তাহলে কি, এরা হ্যাঁ যখন এরা যখন শূন্য ছিল তখনই না এরা বিক্রিয়া করে এই অবস্থায় আসতে পারছে। কিন্তু যখন সোডিয়াম প্লাস আছে তখন কি এরা আর বিক্রিয়া করতে পারবে? এরা তো হয়ে ভেঙেই ও গেছে, না 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 ভেঙে বুঝছি। গেছে, ভেঙে গিয়ে আধানযুক্ত হয়েছে। তাহলে আধানযুক্ত হওয়া মানে কি? ভেঙে যাওয়া। এরা তো আর আগের অবস্থায় যেতে পারছে না। তাহলে জি আধানযুক্ত অবস্থায় এরা কোনো বিক্রিয়াতে অংশ নিতে পারছে না। কিন্তু যখন আধানহীন ছিল, যেমন এখানে টোটাল পাওয়ার জিরো, তখন এরা কিন্তু বিক্রিয়া অংশ নিয়ে এভাবে প্লাস মাইনাস হয়ে গেছে। তো এখানে সেটাই বলছে বুঝছি। যে হচ্ছে আধানযুক্ত অবস্থায় আয়নগুলো রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না, এদের মধ্যে কোনো রাসায়নিক ধর্ম নেই। তবে চার্জবিহীন বা নিষ্ক্রিয় হলে, যখন পাওয়ারটা জিরো থাকছে, তখন এরা কি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারবে। এখন দেখো, আয়নগুলো তরলের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। সোডিয়াম ক্লোরাইডের লবণের মধ্যে ওই আয়নটা আমাদের হচ্ছে সোডিয়াম আয়নটা পানির মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, পরিবাহকে যেরকম ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ করতে পারে, দ্রবণে জি আয়নগুলো সেরকম বিদ্যুৎ প্রবাহ করতে পারবে। এই জিনিসটা এখন যদি এভাবে বোঝাই, যে পরিবাহক বলতে কি বোঝায়? পরিবাহক বলতে মনে করো একটা তামার তার। তামার তারের মধ্যে দিয়ে যেভাবে বিদ্যুৎ প্রবাহিত করে, এটা প্রশ্ন দেয় যে আয়নগুলো বিদ্যুৎ প্রবাহ করে কি করে? একটা তামার তারের মধ্যে দিয়ে আমরা বিদ্যুৎগুলো প্রবাহিত করতে পারছি। কিন্তু যখন একটা আয়ন মানে একটা দ্রবণ আছে, একটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, যেমন এখানে যখন তড়িৎ বিশ্লেষণ করেছি, তখন এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে না পানির মধ্যে? জি পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে কিভাবে? এই যে এই আয়নগুলো ঘুরে বেড়াচ্ছে না, এই আয়নগুলো বিদ্যুৎকে প্রবাহিত করতে পারে আহ, শুধুমাত্র আয়নগুলো আছে বলে। যেমন আমাদের যদি যে নর্মাল পানির মধ্যে আমরা যে বিদ্যুৎটা ফ্লো করি, এই পানির মধ্যে অনেক আয়ন আছে যেটা আমরা চোখে দেখছি না। এই আয়নগুলো আছে বলেই ও, কিন্তু পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু একটা কাঠের মধ্যে তো এই আয়ন নাই, আছে? একটা না কাপড়ের মধ্যে কি আয়ন আছে? সেখানে কাঠের সাথে বা কাপড়ের সাথে তুমি কারেন্ট দিলেও এখানে কারেন্ট ফ্লো হবে না। কিন্তু পানির মধ্যে অনেক আয়ন আছে। বা তামার তার না, তামার তারের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, তামার তারের মধ্যে আয়ন নাই কিন্তু মুক্ত ইলেকট্রন আছে। কপারের নিজস্ব আয়ন আছে না, মানে ইলেকট্রন আছে না? তুমি যখন হুম হচ্ছে কারেন্ট ফ্লো করবে, তখন এই ইলেকট্রন গুলো কি করবে? কারেন্টটাকে ফ্লো করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তরলের মধ্যে দুটি পরিবাহী দণ্ড বা তড়িৎদ্বার রেখে তরলের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে ঋণাত্মক আয়নগুলো অ্যানোড, এটা মনে রাখতে হবে, ঋণাত্মক আয়নগুলো অ্যানোডের দিকে ধাবিত হবে, এবং হচ্ছে ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে ধাবিত হবে। ক্যাথোডের দিকে ধাবিত হচ্ছে, ধনাত্মক আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হচ্ছে, মানে ক্যাথোড কি? ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। আমরা জানি প্লাস সবসময় মাইনাসের দিকে অ্যাট্রাক্ট হয়, জি প্লাস সবসময় মাইনাসের দিকে যায়। তাহলে ধনাত্মক আয়নগুলো যখন ক্যাথোডের দিকে যাচ্ছে, তখন ক্যাথোড হচ্ছে কোনটা? ঋণাত্মকে, যে এই জিনিসটা হচ্ছে ক্যাথোড।
আর ঋণাত্মক আয়নগুলো অ্যানোডের দিকে যায়। ঋণাত্মক আয়ন সবসময় পজিটিভ দিকে যাবে, তাহলে এই পার্টটা হচ্ছে অ্যানোড। জি। ঠিক আছে। এটা লাগাইলে এই ওয়াইফাই দুটি পরিবাহী দণ্ড বা ইলেকট্রোডের মধ্যে আয়নগুলোর এই বিপরীতমুখী প্রবাহের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। লাগাইলে শোনা যায় না। তাহলে আর্হেনিয়াসের যখন সূত্রের কথা লিখতে বলবে তখন কিন্তু এই অংশটা পুরোটাই প্রায় লিখতে হবে। জি কি লিখতে হবে? যে আর্হেনিয়াসের সূত্রটা কি? একটা ক্ষার জাতীয় বা লবণ জাতীয় বা অ্যাসিড জাতীয় কোনো, মনে রাখো এই লাইনগুলো যেটা বলছি এই লাইনগুলোই লিখবা। যদি বলে যে আর্হেনিয়াস কি, আর্হেনিয়াসের সূত্র কি ব্যাখ্যা করো, লিখবা যে বিজ্ঞানী আর্হেনিয়াস 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। একটা কথা, আমি কিন্তু বই দেখে বলছি না, একদম না দেখে নিজের মতো বলছি। তারপরে কি ব্যাখ্যা দেন? সেই সূত্রতে তিনি কিসের ব্যাখ্যা দেন? তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। সেই ব্যাখ্যা মতে আমরা যদি অ্যাসিডকে অথবা ক্ষারকে অথবা লবণ জাতীয় যৌগকে তরলে দ্রবীভূত করি, তাহলে সেটা কি হবে? আয়নে বিভক্ত হয়ে যাবে। সেই আয়নটা হবে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ। এই আয়নগুলো নর্মাল অবস্থাতে কোনো মানে হচ্ছে রাসায়নিক ধর্ম প্রকাশ করে না। এই আয়নগুলো তরলের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়, এবং এদের মধ্যে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত দিই, তাহলে একটা পরিবাহকের মধ্যে বা একটা তামার তারের মধ্যে যেভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক সেভাবেই এই আয়নগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এবং এখানে অ্যানোড গুলো যাবে, মানে ধনাত্মক অংশটা যাবে অ্যানোডের দিকে, ঋণাত্মক অংশটা যাবে ক্যাথোডের দিকে। একটু একবার বলার চেষ্টা করো তো অ্যারেনিয়াসের সূত্রটা যেটা বললাম। আমি বলবো। হ্যাঁ, হালকা একটু বলো, যেটুকুই মাথায় আছে বলো। আরহেনিয়াস হচ্ছে 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দিছে। হ্যাঁ, তারপর হচ্ছে উনি হচ্ছে মনে করেন তরলের মধ্যে যদি ক্ষার এবং লবণকে দেই। ক্ষার এবং লবণ না, ক্ষার লবণ এবং অ্যাসিড। যখন তুমি শুধু ক্ষার ও লবণ ক্ষার বলবা তখন লবণ অ্যাসিড এবং পার্ট না অ্যাসিড, এটা বুঝাবে। হ্যাঁ, তারপরে? তাহলে এখানে যৌগিক পদার্থ দ্রবীভূত হবে। হ্যাঁ, হয়ে কি হবে? হয়ে একটা ধনাত্মক ও ঋণাত্মক আয়ন ঋণাত্মক আয়নে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে? তারপর ওই যে ধনাত্মক ধনাত্মক আয়নগুলো ঋণাত্মক দ্বারা আকৃষ্ট হবে এবং ঋণাত্মক আয়নগুলো ধনাত্মক দ্বারা আকৃষ্ট হবে। ধনাত্মক আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে, কিন্তু তার আগে অ্যানোড লিখতে দ্বারা হবে যে আকৃষ্ট হবে। আয়নগুলো নর্মাল অবস্থাতে, মানে আয়নগুলো শুধুমাত্র নর্মাল অবস্থাতে, মানে আয়নগুলো যখন আয়নায়িত হয়ে যাবে, আয়নগুলো যখন ভেঙে যাবে, তখন এদের মধ্যে কোনো জি রাসায়নিক ধর্ম থাকবে না। এরা আয়ন অবস্থাতে কি করবে? বিদ্যুৎ পরিবাহিত করতে পারবে। তারপরে আসবে যে ধনাত্মক আয়নগুলো অ্যানোডের দিকে যাবে, ঋণাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে যাবে। এভাবে তড়িৎ প্রবাহিত হবে। বুঝতে পারছো? জি। এই খতে কিন্তু এই পাঠটুকু দিবে, আর্হেনিয়াসের সূত্র। খুব ইম্পর্টেন্ট, এটা ইন্টারে আর্হেনিয়াস নিয়ে একটা অধ্যায় আছে। ও, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এবারে এতক্ষণ আমরা তড়িৎ বিশ্লেষণের অনেক ইতিহাস জানলাম, এবং এবার এবার একটা প্র্যাকটিক্যাল, এই অংশটা একটা প্র্যাকটিক্যাল। তোমাদের বিজ্ঞানে প্র্যাকটিক্যাল আছে? না। বিজ্ঞানে প্র্যাকটিক্যাল নাই, কিন্তু যদি প্র্যাকটিক্যাল থাকতো, একটা পুরোটাই প্র্যাকটিক্যাল থাকতো, এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, তোমার পর্যবেক্ষণ মতামত এসব নিয়ে একটা পুরো একটা প্র্যাকটিক্যাল থাকতো। তো এখন দেখো, আমি এই ছবি থেকে বোঝাই। একটা কাঁচ পাত্রে কিছু দুধ, আচ্ছা এবার দেখো, খুব ইম্পর্টেন্ট, এখানে কাঁচ পাত্র কেন নেওয়া হয়েছে বলো? কাঁচ পাত্র কেন নেওয়া হয়েছে? হ্যাঁ, আমার এই তড়িৎ বিশ্লেষণের এক্সপেরিমেন্টটাতে কাঁচ পাত্র কেন নেওয়া হয়েছে? ওই যে বিদ্যুৎ প্রবাহী করবে। বিদ্যুৎ প্রবাহী করবে তাই? না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে ওই যে সবসময় এক্সপেরিমেন্ট তো কাঁচ পাত্রে করা হয়। সবসময় এক্সপেরিমেন্ট কাঁচ পাত্রে করা হয়, কিন্তু দেখো এখানে একদম মানে ক্লিয়ার ভাবে বলে দিছে, এভাবে বলতে পারতো যে একটি পাত্রে দুধ বা কপার সালফেট নিই। এখানে বলে দিছে, মেনশন করে আলাদাভাবে বলে দিছে কাঁচ পাত্র। মানে খুব সূক্ষ্ম জিনিস, এগুলো তুমি নিজে চিন্তা না করলে তোমাকে কেউ এগুলো বলে দিবে না। এখানে কাঁচ পাত্র নেওয়া হয়েছে এই কারণে যে আমরা যদি স্টিলের পাত্র নিই,
তাহলে এখানে যে আমি মানে কারেন্টের সার্কুলেশনটা দিব এটা কিন্তু পাত্রের মধ্যে চলে যাবে, যাবে না? স্টিলের, হ্যাঁ স্টিলের মধ্যে দিলে স্টিল কি তড়িৎ পরিবাহী, কাঁচ কিন্তু তড়িৎ হ্যাঁ, অপরিবাহী, কাঁচের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। জি জি ঠিক আছে, তাহলে আমরা এখানে ব্যাটারির মধ্যে দিয়ে একটা একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এখানে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে, প্লাস মাইনাস পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে, এবং এটা এখানে আচ্ছা পানির মধ্যে যাচ্ছে, গিয়ে এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এখন আমি যদি এখানে কাঁচ পাত্র দিই তাহলে কি হবে, কাঁচটা তড়িৎ অপরিবাহী, তার মানে এখানে কারেন্ট প্রবাহিত হোক আর যা ইচ্ছা তাই প্রবাহিত হোক, কাঁচের কোনো কিছু যায় আসে না, ওর কাজ হচ্ছে শুধুমাত্র জি পানিটাকে ধরে রাখা। কিন্তু তুমি যদি এখানটা লোহার পাত্র দিতে বা স্টিলের পাত্র দিতে তাহলে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহী, তখন এখানে যে ব্যাটারির যে আমি পাওয়ারটা সাপ্লাই দিচ্ছি তার কিছুটা অংশ এখানে আমার স্টিল বা লোহাতে চলে যেত। স্ক্রিন চলে গেছে আবার। আসবে স্ক্রিন, একটু নেট ওয়েট করো। যদি আমরা এখানে কাঁচ পাত্রর জায়গায় হচ্ছে স্টিলের পাত্র বা লোহার পাত্র দিতাম তাহলে আমার হচ্ছে কারেন্টের সার্কুলেশনটা কিছুটা মানে কারেন্টের কিছুটা পাওয়ার আমার এখানে লোহার পাত্রগুলো নিত, ফলে আমার ব্যাটারিতে আমি যে পরিমাণ ভোল্টেজটা এখানে সাপ্লাই দিচ্ছি তার পুরোটা আমার এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটিতে খরচ হতো না। ঠিক আছে, আমরা যদি চাইতাম 10 ভোল্ট দিয়ে 10 ভোল্ট মনে করো আমি বিদ্যুৎ সাপ্লাই দিয়ে 5 গ্রাম লোহা কপার সালফেটে তড়িৎ বিশ্লেষণ করব। স্ক্রিন আসছে? না আচ্ছা শুনতে থাকো, রেকর্ড তো হচ্ছে, পাবাই, অসুবিধা নাই। মনে করো যে হচ্ছে আমি 10 গ্রাম 10 ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই দিয়ে 5 গ্রাম কপার সালফেটের হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ঘটাবো। এখন হচ্ছে এই কি আবার মোটামুটি যদি হচ্ছে 10 গ্রাম। স্টিলের পাত্র যদি আমার ভোল্টেজ নেওয়া শুরু করতো তাহলে আমার 10 ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই যেটা আমরা দিয়েছি সেটা দিয়ে আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া পুরোটা কমপ্লিট হতো না, দেখা গেল যে আমার কপার সালফেট বেঁচেই গেছে কিন্তু ব্যাটারির পাওয়ার শেষ। বুঝতে পারছো? সেই কারণে হচ্ছে আমাদের এখানে কাঁচ পাত্র ইউজ করা হয়েছে, যে এখানে আমি এই বিক্রিয়াটিতে আমাদের কাঁচ পাত্রের কোনো ইন্টারাকশন থাকবে না, ওর কাজ হবে শুধুমাত্র আমাদের এই পানিটাকে ধরে রাখা বা এই দ্রবণটাকে ধরে রাখা। আচ্ছা স্ক্রিন আসছে? আচ্ছা জি আচ্ছা, তাহলে এখন দেখো এখানে বলছে একটি পাত্রে একটি কাঁচ পাত্রে তুঁত বা কপার সালফেটের পানি নেওয়া হলো। এখানে তুঁত বা কপার সালফেট বলেছে, উদ্দীপকে যদি কখনো তুঁত বলে কপার সালফেট না বলে, মনে করে একটা বিক্রিয়া দিছে যেখানে তুঁত এভাবে বলে দিছে তুঁত প্লাস হচ্ছে পানি, এবার তুঁত কি সেটা খুঁজে বেড়াতে গিয়ে তোমার আর উদ্দীপক সলভ করা হলো না। তাই বইয়ের প্রত্যেকটা লাইন খুব মানে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে পড়ে বুঝতে হবে, কোনো কিছু যদি না বুঝে থাকো সেটা জিজ্ঞাসা করতে হবে। টুথ তো হচ্ছে কপার সালফেট। হ্যাঁ, তুঁত হচ্ছে কপার সালফেট, এটা মুখস্থ, একদম মুখস্থ, এটা বোঝার কিচ্ছু নাই, তুঁত হচ্ছে কপার সালফেট। আচ্ছা একটা কাঁচ পাত্রে কি করলাম, তুঁত এবং হচ্ছে কপার সালফেটের তুঁত এবং পানি এবং কপার সালফেট নিলাম। হ্যাঁ কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে এই যে কপার প্লাস এবং হচ্ছে সালফেট আনে বিশ্লিষ্ট হলো। ঠিক আছে, এখানে এইভাবে লিখতে হবে কপার প্লাস প্লাস সালফেট মাইনাস মাইনাস, এটা একটু আগে এই উপরের পেজে ভাঙাটা দেখাইছি, এখন আর দেখাচ্ছি না, এই যে জি এটা এখানে হয়েছে। এখন দ্রবণের মধ্যে দুটি তামার পাত ডুবিয়ে পাত দুটির সাথে একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হয়। এখানে ব্যাটারি অবশ্যই লিখবে না, লিখবে তড়িৎ কোষ, বইয়ে যেভাবে আছে সেভাবেই। আচ্ছা এবং এখানে আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা করা হচ্ছে শুধুমাত্র কপার সালফেট দ্রবণ নিয়ে, সেই কারণে আমি এখানে যে পাত দুটো ডুবাবো সেটাও হবে কপারের। এই পাতগুলো কিসের? কপারের। কপারের। হ্যাঁ, যদি এটা জিঙ্ক সালফেট হতো তাহলে আমরা এখানে জিঙ্কের দণ্ড ডুবাতাম। এখন আচ্ছা বলছে এখন দ্রবণের মধ্যে দুটি তামার পাত ডুবিয়ে যদি পাত দুটির একটির সাথে তড়িৎ কোষ সংযুক্ত করা হয় তাহলে আয়নের প্রবাহ শুরু হয়। এই যে এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, তাহলে এইদিকে যাবে হ্যাঁ প্লাস, এইদিকে যাবে মাইনাস। ঠিক আছে, জি কপার প্লাস আয়নগুলো ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে। এই এখানে কি হয়েছে, কপার আছে আর হ্যাঁ সালফেট আছে। এখন কপার যেহেতু প্লাস, ওর অ্যাট্রাকশন থাকবে কি যেদিকেও মাইনাসের ফ্লো পাবে। তো এখন দেখো এখানে কিন্তু মাইনাসের ফ্লো পাচ্ছে, এই মাইনাসের ফ্লোটা এখানে পাচ্ছে। ফ্লোরটা কি পানির কারণে পাচ্ছে না? হ্যাঁ, পানির কারণে তো হচ্ছে ফ্লোটা দিতে পারছে, মানে কপার তো এখানে পানির মধ্যে ভেসে আছে, কিন্তু আমি তো ও দণ্ডের মধ্যে মাইনাসের পাওয়ারটা দিয়েছি, তাই না? তাহলে এই দণ্ডের বুঝছি। মধ্যে কাছেও চলে যাবে। ঠিক আছে, এখন দেখো হ্যাঁ কপার টু প্লাস মানে কি, মানে কি এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে প্লাস হয়েছে না, জি তাহলে ওর
আগ্রহ থাকবে ইলেকট্রন নেয়ার প্রতি। তাহলে এখানে যখন ও ইলেকট্রন হ্যাঁ, পাবে, মাইনাস মানে কি? মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ করছে, পাইছে। বা এখানে এই দণ্ডের মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে। তাহলে কি করবে? জি। কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে কি হবে? কপার যেহেতু ধাতু, ও এই দণ্ডের গায়ে কপার আকারে জমা হয়ে যাবে। কোন দণ্ডে যাচ্ছে? এই যে মাইনাস দণ্ড, ঋণাত্মক? মাইনাস দণ্ড, ধনাত্মক, আচ্ছা। মাইনাস দণ্ডের গায়ে কপার আকারে এভাবে ছোট ছোট ফোঁটা আকারে জমা হবে। মনে করি যে এখানে ছোট ছোট ফোঁটা আকারে এর গায়ে জমা হতে থাকবে, জি। জমা হবে। এখন হচ্ছে, এবং এটা নিস্তড়িত তামায় পরিণত হবে। এই বিক্রিয়াটা আমি একটু দেখাই কিভাবে হয়। প্রথমে ছিল কি? কপার প্লাস CuSO4। প্লাস, ও কপার আচ্ছা। প্লাস প্লাস মানে এ হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিবে, আসে, ত্যাগ করবে, হ্যাঁ। ত্যাগ করে আসে। এখন আমি দণ্ডের থেকে দুইটা ইলেকট্রন পেলো, তার মানে কি দুইটা ইলেকট্রন প্লাস হবে এর সাথে, হয়ে কি হবে? কপার। এখন এই কপারের পাওয়ার কি জিরো হয়ে গেল না? হ্যাঁ, শুধু কপার মানে কি? কপারের পাওয়ার জিরো, এবং এই জিরোটাকে আমরা লিখি না। সেই কারণে বলছে নিস্তড়িত তামা, নিস্তড়িত কপার, এখানে বলছে নিস্তড়িত তামায় পরিণত হলো। তার মানে এর উপরে আর কোনো পাওয়ার নাই, কোনো আয়ন না, এটা একটা ধাতু আকারে এই দণ্ডের গায়ে জমা হয়ে যাবে। এখন যখন এই দ্রবণ থেকে কপার এই দণ্ডের গায়ে গিয়ে জমা হয়ে গেল, তার মানে কি দ্রবণের মধ্যে কপারটা কমে গেল, হ্যাঁ। ঠিক আছে? তাহলে এখানে তো আমাদের মনে হতে পারে যে আমাদের টোটাল সিস্টেমের মধ্যে একটা ইমব্যালেন্স দেখা গেল, যে আমি যে পরিমাণ তামা কপার দিলাম সেই পরিমাণ কপার তো আমি মানে বিশ্লেষণ প্রক্রিয়াটিতে আমার কিছু জিনিস হারিয়ে যাচ্ছে। কিন্তু আসলে সেটা হয় না। কারণ কি? আমি এখানে আর একটা পজিটিভ পাওয়ার দিয়ে রাখছি। দেখি পজিটিভ পাওয়ারের জন্য কি হচ্ছে। অন্যদিকে সালফেট আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যাবে। এই যে অ্যানোড বলতে প্লাস, সালফেট মাইনাস জি। আর অ্যানোড হচ্ছে প্লাস। এই অ্যানোডের দিকে আকৃষ্ট হবে, হওয়ার ফলে এখানের যে কপার আছে সে কপারগুলো কি, এখানে যখন এই তামার পাতের মধ্যে যে কপারটা আছে সেটা কিন্তু আয়ন আকারে নাই, সেটা গ্রহণ। শুধুমাত্র মানে হচ্ছে নিস্তড়িত তামা। এই বডির গায়ে যেই তামাটা আছে সেটা এবার অপোজিট। দেখো, এই বডির গায়ে মানে হচ্ছে তামার পাতের ভিতরে যে কপারটা আছে সেটা কিন্তু নিস্তড়িত আকারে আছে, আয়ন আকারে নাই। আমি কি করলাম? এটার সাথে সালফেট দিয়ে দিলাম, সালফেটের মাইনাসটা দিয়ে দিলাম, জি। ঠিক আছে? তাহলে এখন কি হবে? এটা এর মাইনাসের সংস্পর্শে যখন আসবে তখন এই দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে কপার টু প্লাস হয়ে যাবে। এবং যখন এটা কপার টু প্লাস হয়ে যাবে তখন এটা দণ্ড থেকে জি। খুলে আসবে, এখানে যে দণ্ডের ভিতরে কপারটা ছিল এই দণ্ড থেকে খুলে পানিতে চলে আসবে। দেখে এখানেও দণ্ডে সেটা হয়, দণ্ডে যেটা ছিল সেটা শুধু মানে কপার। সেটা শুধু কপার। আয়ন আকারে কখনো একসাথে জমাট আকারে থাকতে পারে না আয়ন জিনিসটা। সেটার মানে হচ্ছে সে মানে মানে নিজের পানির মধ্যে নেচে নেচে বেড়াবে, ঠিক আছে, পানির মধ্যে ভেসে ভেসে বেড়াবে। তো বুঝছি। যখন এটা মানে জিরো পাওয়ার তখন এরকম শক্ত আকারে থাকে। দেখো, এইখানের কপারটাও কিন্তু পানির মধ্যে ভেসে ভেসেই ছিল, কিন্তু যখন নিস্তড়িত হয়ে গেল তখন জমে এর সাথে লেগে গেল, তখন এটা আর ভাসতে পারবে না, আয়নটাই শুধুমাত্র ভেসে বেড়াতে পারে, ও। ঠিক আছে? এবং এখানে যে পরিমাণ কপার জমা হয়েছে সেই পরিমাণ সালফেট এখানে ফাঁকা হয়েছে, এটুকু তো বুঝছো। এখানে যে পরিমাণ কপার এখানে জমা হয়েছে সেই পরিমাণ হ্যাঁ। সালফেটই তো ফাঁকা হয়ে এর কাছে আসছে। জি। তাহলে যে পরিমাণ সালফেট এখানে যাবে সেই পরিমাণ কপার আবার এই দণ্ড থেকে খুলে পানিতে চলে আসছে। ও। যে পরিমাণ কপার এখানে জমা হচ্ছে সেই পরিমাণ সালফেট পানিতে মুক্ত হচ্ছে। যে পরিমাণ সালফেট পানিতে মুক্ত হচ্ছে সেই পরিমাণ সালফেট গিয়ে এই প্লাসের কাছে যাচ্ছে, এবং প্লাস থেকে যে পরিমাণ সালফেট এখানে আসছে সেই পরিমাণ কপার খুলে আবার পানিতে চলে আসছে। তাহলে আমাদের সিস্টেমে কোনো কিছুর ঘনত্ব কি কমে যাচ্ছে? না। টোটাল
টোটাল যেই পরিমাণ ছিল, আমি তো বলতেই পারি যে কপারের যদি এরকম হতো যে কপার এক পাশে শুধু জমা হয়ে যাচ্ছে আর এক, তাহলে পানি থেকে আমার কপার সালফেট তো চলে যাচ্ছে বা গায়েব হয়ে যাচ্ছে, তাহলে আমাদের তো এখানে জি বিশ্লেষণ প্রক্রিয়াটাতে আমাদের তো একটা লস হয়ে যাচ্ছে, আমরা কপার সালফেট দিয়ে কপার সালফেট পাচ্ছি না। জি ফলে এখানে হচ্ছে দ্রবণের ঘনত্ব লাস্ট পর্যন্ত অপরিবর্তিত থাকবে, ঘনত্ব বলতে পানিতে যতটুকু কপার সালফেট ছিল ঠিক ততটুকুই থাকবে। কিন্তু এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা কিছু মানে তড়িৎ বিশ্লেষণ করে এখানে কিছু বিদ্যুতের ফ্লো ঘটাতে পারলাম। ও ঠিক আছে, এখানে সেটাই বলছে। কিন্তু ইলেকট্রোড এখন দেখো এই গেল, আমি যেখানে যা বলছি এটুকুই, যা এখানে আমি মুখে যা বললাম এখানে তাই বলছে। লাস্টে গিয়ে একটা কথা বলছে, কিন্তু ইলেকট্রোড দুটি তামার বদলে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতুর হলে, নিষ্ক্রিয় ধাতু বলতে যারা কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, মনে করো ওই যে আর্গন বলে, আর্গন তো গ্যাস, বা এমন কোনো ধাতু যদি হতো যারা এই বিক্রিয়াটিতে অংশগ্রহণ করবে না বা কারেন্টের ফ্লো করবে না, তাদের ক্ষেত্রে কি হবে? হুম, তাদের ক্ষেত্রে ক্যাথোড আগের মতোই থাকবে, কিন্তু মানে ক্যাথোড থেকে আগের মতো তামার অণু জমা হবে। যদি এখানে নিষ্ক্রিয় ধাতু হতো তাহলে এখানে অবশ্যই গিয়ে একটা তামার অণু জমা হতো, কিন্তু এখানে কপার সালফেট হতে হুম, পারবে না, মানে এখানে কপার সালফেটটা ভাঙতে পারবে না। যদি এখানে নিষ্ক্রিয় ধাতুর হতো তাহলে কপার সালফেট এই পজিটিভটা ভাঙতো না, কিন্তু এখানে ঠিকই তামা জমা হয়ে যেত। ফলে এখানে একটা এই ও, এস টু মানে SO4 সালফেট থেকে সালফিউরিক অ্যাসিডের গ্যাস তৈরি হয়ে যেত, বা সালফিউরিক অ্যাসিড তৈরি হতো বুঝছি। এবং অক্সিজেন গ্যাসের বুদবুদ দেখতে পারতাম। এটুকু জাস্ট একটু বোঝার জন্য, বা বলতে পারে যে যদি নিষ্ক্রিয় ধাতুর হলে কি হবে, যে ক্যাথোডে আগের মতনই গিয়ে আমার কপারটা জমা হবে, কিন্তু অ্যানোডে গিয়ে সালফেট ভাঙতো না, ফলে সেখানে সালফিউরিক অ্যাসিড তৈরি হতো এবং অক্সিজেন গ্যাসের সালফিউরিক বুদবুদ অ্যাসিড। দেখতে পারতাম। বা তুমি শর্টকাটে লিখতে পারো যে এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি হতো, অক্সিজেন গ্যাসের বুদবুদ দেখতে পারতাম। মানে জাস্ট তোমার কনসেপ্টটা থাকা লাগবে, তুমি যদি একেবারে অন্য কথা লেখো বা না লেখো তখন কিন্তু উত্তরটা খুঁজবে, মানে তোমার তুমি 10 পেজ লিখতে পারো কিন্তু তোমার মেন উত্তর প্রশ্নে যেটা চাইছে সেটাই তারা খুঁজবে, খুঁজে সেটা পেলে ফুল মার্ক, না পেলে জি জিরো, বা 1 মার্ক হয়তো পাস মার্ক দিয়ে দিবে, জিরো তো বোর্ডে দিবে না, হয়তো এক পাস মার্ক দিয়ে রাখবে। এবং যদি পরীক্ষাতে এরকম সিচুয়েশন দেখো যে তোমার প্রাসঙ্গিক উত্তর পাচ্ছ না, কিছু হলেও লিখে আসবা, মানে যতটুকু তড়িৎ বিশ্লেষণে যতটুকু ধারণা আছে গুছাই লিখে আসবা পরীক্ষাতে। আচ্ছা বোর্ড পরীক্ষাতে এগুলো আমি আগে বলছি যে হচ্ছে উল্টো পাল্টা লিখলে নাম্বার নাই, আসলে নাম্বার নাই, তোমাকে এক দিবে, ওই এক দিয়ে আসলে তোমার টোটাল ইফেক্ট করবে না, কিন্তু লিখে না আসাটা খুবই খারাপ অভ্যাস, লিখে আসবা। মানে তুমি 2 বছর ধরে এই টপিকটা পড়ছো, হালকা হলেও মাথায় তো নলেজ আছে, যতটুকু মাথায় নলেজ আছে সেটা মানে তোমার বাস্তব জীবনের সাথে রিলেটেড হোক বইয়ের সাথে না হোক, তাও লিখে আসবা। এখন আমি আচ্ছা এটা বলবো, কিন্তু এতদিন বলি নাই। এখন যদি আমি যদি আগে বলতাম যে যা ইচ্ছা তাই মন মতো লিখে আসো, তুমি কি করতে, আমার সব পরীক্ষা তো ওইভাবে লিখে আসতাম, এসে বলতে স্যার কিছু তো ধারণা হুম, লিখছি, তাহলে ওইখানে আমাকে ওইরকম জোর করে মার্ক দেওয়া লাগতো, বা জিরোই দিতাম, তুমি দেখতে যে লিখেও কোনো লাভ হচ্ছে না। জি ঠিক আছে, এখন এর মধ্যে কোনো প্রবলেম থাকলে বলো, একটু দেখো বইটা দেখো, দেখে কোনো প্রবলেম থাকলে বলো। আমি চাচ্ছি যে রেকর্ডিং এর মধ্যে প্রবলেম গুলো তোমার মানে ক্লোজ হয়ে যাক, যাতে পরে রেকর্ডিংটা শুনলে তুমি মানে বুঝতে পারো যে আমার এই প্রবলেম ছিল। একটু একটু বইটা উল্টায় দেখো, বা পুরো অধ্যায়ের মধ্যে কোনো পেজে প্রবলেম থাকলে সেটাও আমাকে দেখাতে পারো। দেখো, এই যে এখানে একটা প্রশ্ন আছে 220 ভোল্ট 60 ওয়াটের অর্থ, এই প্রশ্নটার উত্তর প্রত্যেকবার আসে খতে, দেখবা ম্যাক্সিমাম টাইম আসে। এটা হচ্ছে ঠিক এখানে যেভাবে লেখা আছে সেভাবেই লিখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুইশো লিখে রাখো। এটা পরীক্ষাতে আসবেই, একটা প্রশ্নে দেখবা আসছেই, প্রতিবার আসে এই প্রশ্নটা। আচ্ছা
না স্যার, প্রবলেম নাই। গাইডের কোনো কোশ্চেনে প্রবলেম থাকলে সেটাও দেখাইতে পারো। তাহলে বলো এখন কি দেখাবো? আচ্ছা, তড়িতের সিস্টেম লস এই জিনিসটা একটু স্যার বুঝাই। তড়িতের সিস্টেম লসটা একটু বুঝান। আচ্ছা, তড়িতের সিস্টেম লস হচ্ছে যে আমাদের টোটাল সিস্টেমের মধ্যে আমরা যতটুকু পাওয়ার দিয়েছি, একদম মনোযোগ দিয়ে শোনো। সিস্টেম লস হচ্ছে যে আমাদের সিস্টেমের কোনো একটা গোলযোগের কারণে আমাদের যে পরিমাণ পাওয়ার দিয়েছি সেই পরিমাণ পাওয়ার আমরা পাবো না। মনে করো যে পাবো না। তোমাদের পাবো না, মানে যে পরিমাণ পাওয়ার আমাদের পাওয়ার কথা সেই পরিমাণ পাওয়ার আমরা জি, পাচ্ছি না। মনে করো বুঝছি। যে তোমাদের হচ্ছে, আমরা যে ইয়ে করি, আমরা যেই তোমাদের পানির যে মেশিনটা আছে, ঠিক আছে, জি। সেই মেশিনের সাথে মনে করো যে লেখা আছে যে 60 ভোল্ট বা 60 ভোল্টে এতটা একটা পাওয়ার দিলে মেশিনটা চলবে। বা হুম। আমরা একটা ক্যালকুলেশনে হিসাব করলাম যে 60 ভোল্ট পাওয়ার দিয়ে এই পানিটা, মানে এই মেশিনটার টোটাল 10 লিটার পানি তোলার ক্ষমতা আছে। কিন্তু তুমি জি। দেখলা যে তুমি 60 ভোল্ট পাওয়ার দিলেও তুমি 1 ঘন্টার মধ্যে যে পরিমাণ 10 লিটার না পেয়ে তুমি টোটাল 8 লিটার পাচ্ছ। তাহলে 2 লিটার পানি কেন পাচ্ছি আচ্ছা। না, এটা এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 2 লিটার পানি কেন পাচ্ছি না, কারণ আমাদের ওই যে মেশিনটার ভিতরে সিস্টেম লস। একটা সিস্টেমের লস হচ্ছে। কিভাবে সিস্টেমের লস হচ্ছে? মেশিনটার ভিতরে কিন্তু আমাদের একটা শব্দ তৈরি হচ্ছে, তাই না? কি তৈরি হচ্ছে স্যার? শব্দ, শব্দ। মেশিনের একটা শব্দ তৈরি হয়, পানির মেশিনের একটা শব্দ হয়। জি, জি, জি। এই শব্দটা তৈরি হতেও, শব্দও কিন্তু একটা শক্তি, তাই না? তাহলে আমি যে পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই শক্তি। দিচ্ছি, মনে করো এখানে আমি 60 ভোল্টের পাওয়ার দিচ্ছি, আমার ওইখানে 60 ভোল্টের জি। সমপরিমাণে পাওয়ার আসার কথা। কিন্তু এই শব্দ শক্তিটা উৎপন্ন হতে গিয়ে আমাদের হচ্ছে ওই পাওয়ারটার কিছু অংশ নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই পাওয়ারের, মানে যেই পার্টটুকু নষ্ট হয়ে যাচ্ছে সেই পাওয়ারের সমপরিমাণ পানি আমরা তুলতে পারছি না। ঠিক আছে? ও। তো এই জিনিসটা হচ্ছে সিস্টেম লস, মানে একটা একটা সিস্টেমের ভিতরে আমাদের যেই শক্তিটা আমাদের দরকার নাই সেই শক্তিটা উৎপাদিত হয়ে যাচ্ছে, এবং সেই পরিমাণ পাওয়ারটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, সেই পরিমাণ কাজটা আমাকে অ্যাপ্লাই এটা করতে তো পারছি না। হইতেই থাকবে মানে। হ্যাঁ, এটা হতেই মানে তো থাকবে, এটা হবেই। এটা হবেই, হ্যাঁ, এটা আসল সত্যি কথা, এটা হবেই। এবং এটা হবেই বলে এটা একটা একটা মানে তোমার একটা টপিকই হয়ে গেছে যে সিস্টেম লস। এটাকে হওয়ার কোনো আমাদের দূর করার উপায় নাই। যেমন মনে করো যে তুমি আহ, যে পরিমাণ তোমার মনে করো তোমার এখন সকালবেলা উঠে তোমার 100% এনার্জি আছে, এবং তোমার জি, যে এনার্জিটা আছে সেই এনার্জিটা দিয়ে তোমার 5টা অধ্যায় পড়া পসিবল। কিন্তু জি, তুমি মনে করো যে অপ্রাসঙ্গিক কাজ করছো, মনে করো তুমি ফেসবুক স্ক্রল করে টাইম ওয়েস্ট করছো বা বাইরে গল্প করে টাইম ওয়েস্ট করছো, এইটা দিয়ে কি হচ্ছে, তোমার এনার্জিটা লস হচ্ছে। এবং তুমি 5টা অধ্যায়ের জায়গায় অন্য কেউ হয়তো 4টা অধ্যায় পড়ছে, তুমি 2টা অধ্যায় পড়ছো। তার মানে তোমার 2টা অধ্যায় পড়ার সমপরিমাণ এনার্জি তুমি বাইরে ওয়েস্ট করছো। এটা হচ্ছে জি, তোমার একটা, তোমার সিস্টেমের, তোমার বডির সিস্টেমের একটা লস। তো জি। সেরকম তড়িতের সিস্টেম লস। তো তড়িতের সিস্টেম লসটা কিভাবে হয়? বলছে আমাদের দেশের যে বিভিন্ন প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, আমাদের একটা মেন কেন্দ্র থাকে যেখানে আমাদের বিদ্যুৎ শক্তিগুলোকে উৎপাদিত হয়। এখন ওই একটা বিদ্যুৎ শক্তিকে আমরা মনে করি, এখানে আমি একটা দেখাই, মনে করো এই একটা বিদ্যুৎ প্ল্যান্ট। জি, এখন এটা দেশের একটা প্রান্ত, এটা দেশের একটা প্রান্ত। মনে করো এটা একটা ঘর, এটা একটা ঘর। এখন এখানে, আর এই ঘরের পাশে এটা একটা টাওয়ার, এই ঘরের পাশে, ঠিক আছে? এখন তোমার এই প্ল্যান্ট থেকে তো সরাসরি তোমার বাসাতে বিদ্যুৎ দেওয়া পসিবল না, কারণ এখানে হাই ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তোমার এখানে মনে করো হাই ভোল্টেজের বিদ্যুৎ উৎপন্ন করছে, কিন্তু তোমার ওই পাওয়ারটা তো ডিরেক্ট তোমার বাসায় দেওয়া পসিবল না, কারণ তোমার বাসায় বিভিন্ন ভোল্টেজের জিনিস আছে। কোনোটা 60 ভোল্ট, কোনোটা 10 ভোল্ট, কোনোটা 5 ভোল্ট। তাহলে জি। তোমাকে তো ডিরেক্ট এই পাওয়ারটা তোমার ঘরে দেওয়া পসিবল না, তোমাকে এখানে না। এখানে হচ্ছে ট্রান্সফরমার দিয়ে আগে তোমার বিদ্যুৎটাকে তোমার ঘরের
অনুপাতে মানে তোমার ঘরের উপযোগী। উপযোগী বানায় নেওয়া হচ্ছে। তো তার আগে তোমার এই প্ল্যান্টগুলোতে তোমার এখানে মেন মানে মেন যে স্টেশনটা আছে সেখান থেকে বিভিন্ন সাব স্টেশনে বিদ্যুৎটা দেওয়া হচ্ছে। ও, এখান থেকে আমার বিদ্যুতের কানেকশন আসছে। এখানে আর পাওয়ারটা উৎপন্ন হচ্ছে তার মধ্যে হচ্ছে না রোদ। জি এই তারের রোদগুলোকে অতিক্রম করতে গিয়ে কিছুটা পরিমাণ এখানে মনে করো তুমি 10,000 পাঠালে, কিন্তু এখানে তোমার 990 মনে করো 990 এরকম এরকম ভাষা। তাই এই পরিমাণ বুঝছি। বিটা তোমার তুমি জানো যে তুমি 60 আছে কিন্তু এনে শেষ করে দেখে এরকম আসে, তাহলে বাকি বিটটা জি কোথায় যাচ্ছে? এর মধ্যে রোজ এটা শুরু হচ্ছে এখানে বিদ্যুৎ নষ্ট এবং হচ্ছে আমরা যে পরিমাণ জেনারেট করছি আমরা সেই হুম, পরিমাণ সাপ্লাই দিতে পারতাম। তো এখানে দেখি আমাদের দেশের বিভিন্ন স্থানে পাওয়ার প্ল্যান্ট গুলোতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। এই বিদ্যুৎকে প্রয়োজন অনুসারে বিভিন্ন এলাকায় পাঠাতে হয়। বিদ্যুৎ বিতরণ করার জন্য প্রথমে বিভিন্ন এলাকায় সাব স্টেশনে পাঠাতে হয়। সাব স্টেশন থেকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যবহার করে বিদ্যুৎ শক্তিকে একবারে গ্রাহক পর্যায়ে নিয়ে যাওয়া হয়। গ্রাহক পর্যায়ে বলতে আমরা কাস্টমার, আমাদের পর্যায়ে নিয়ে বাসা। যাওয়া হয়। হ্যাঁ, তাহলে বিদ্যুৎ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিতরণ করার জন্য যে পরিবাহী তার ব্যবহার করা হয়, কম হলেও তাদের মধ্যে একটা রোধ থাকে। ঠিক আছে, এই রোদের জি ভিতর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করলে সবসময় তাপ উৎপন্ন হয় আর স্কোয়ার আর। মনে করো যদি তোমাকে এখন একটা ম্যাথ দেওয়া হয় যে মনে করো যে একটা পরিবাহকের মধ্যে দিয়ে, এটা মনে রাখবা, মনে করো একটা তামার তারের মধ্যে দিয়ে তোমার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে 10 10 হ্যাঁ অ্যাম্পিয়ার, আর পরিবাহকের রোধ হচ্ছে 2 ওহম। রোধ একক ওহম, এটা আই, জি আর এটা হচ্ছে আর। তাহলে বলা হলো যে এখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, তাহলে সেটা সূত্র হবে আর আই স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার আর মানে 100, 1000 এ 200, 100 গুণ 2 মানে 200। দুই। তোমার এখানে কি যোগ্যতা নাই? অবশ্যই কার্যকারিতা আছে। এখানে দেখো 2 হচ্ছে মাত্র ওহম, তাই এখানে তাপ উৎপন্ন হচ্ছে 200 ওহম, 200 জুল, সরি তাপ হচ্ছে দুয়ের 200 দুয়ের পরেটা কি লিখছেন? ওহম। ওহম রোধের একক হচ্ছে ওহম, তাহলে এখানে তাপ কি? উৎপন্ন ওহম। অহম। হ্যাঁ, রোধের একক হচ্ছে ওহম। আচ্ছা উৎপন্ন হচ্ছে 200 জুল। এখন দেখো তোমার কাছে শোনা যেতে পারে তাপ উৎপন্ন হচ্ছে, এটা বাস্তবে কোনো ব্যবহার আছে? অবশ্যই আছে। তোমার যে ইলেকট্রিক কেটলি গুলো দেখো না, যে একটা আগে একটা এক প্রকারের হিটার ছিল যে পানির মধ্যে চুবায় রাখা লাগতো। স্যার আবার বলেন। মানে এই তোমার কাছে মনে হতে পারে যে এই তাপটার কি কোনো ব্যবহার আছে রোধের মধ্যে দিয়ে, যে রোধের কারণে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপটার কি হ্যাঁ কোনো ব্যবহার আছে কিনা? আগে একটা হিটার দেখতে না জি এরকম মাথাটা পেতা লোহা পানির মধ্যে চুবায় জি জি রাখতো। জি, হ্যাঁ এটা রোধ বেশি, রোধ আচ্ছা অনেক বেশি হওয়ার কারণে এর মধ্যে তাপ উৎপন্ন হয় অনেক বেশি, সেখানে যত বেশি তাপ দিতে থাকবে এটা তত বেশি গরম থাকবে এবং সেটা পানি পাবে। সে জলের ও হয় হচ্ছে দেখছি 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 হ্যাঁ যতদিন চামচটা থাকো, চামচ গুলো নরম চামচের মতো না, চামচ গুলো বেশি এমন ভাবে তৈরি করা হয় যে চামচের রোধ অনেক বেশি, ফলে ওটার মধ্যে তাপ দিয়ে দিই মানে আয়ু দিয়ে এমনি আর। ইলেকট্রিক চুলাতে দেখছি এরকম জানি। হ্যাঁ, তো এটা ওর মধ্যে দিয়ে ইলেকট্রিক চুলাগুলো এবং রাইস কুকারে, তাহলে হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যে এটার মধ্যে কারেন্ট মনে করো আমি এটা পাওয়ার তখন আরো বেশি, তখন হচ্ছে হ্যাঁ 100 কারেন্ট দিলে তখন 2000 উৎপন্ন হবে, তখন সেটা ব্যবহার করতে পারবো। তো আমরা যেই আমাদের যে হচ্ছে ইয়েটা আমাদের যেই পাশাপাশি যে তারগুলো ইউজ হয় তারগুলো হ্যাঁ রোধ কম হয়, কিন্তু রোধ অনেক কম হলেও সামান্য পরিমাণ রোধে সেখানে ওইখানে তাপ শক্তি উৎপন্ন করে গিয়ে আমরা যে এই পরিমাণ কালো তারগুলা। হ্যাঁ কালো তারগুলো বা আমাদের হচ্ছে এই বাইরে যেই কারেন্টের যে খুঁটিগুলো দেখো ওইখানে, হ্যাঁ ওখানে হ্যাঁ যে আমরা তারগুলো ইউজ করে থাকি সেই তারগুলোর মধ্যে রোধ আমরা এমন ভাবে তারগুলোকে বানাই যাতে রোধ অনেক কম হয়, কিন্তু এই কম কালো হলেও সাদা তারের মধ্যে কি কোনো পার্থক্য আছে? নীল, তারপর হচ্ছে না, ওইগুলো হচ্ছে যখন অনেকগুলো তার ইউজ করা হয় কোনটা কোন দিকে ডিরেকশনে গেছে সেটা বোঝানোর জন্য। যেমন মনে করো কালো তার যদি ডান থেকে বামে গেছে তাহলে নীল তারগুলো বাম থেকে ডানের দিকে কানেকশন দিচ্ছে, এরকম বোঝানোর জন্য। অনেক তার নিয়ে কাজ করতে গেলে তো বোঝাতে হবে যে কোনটা কোন দিকে কাজ করছে, এই কারণে, তাছাড়া আর কিছু না। ও তো এখন হচ্ছে মনে করো যে এই মানে এই জিনিসগুলো এই কারণেই যে রোদটা বেশি হলে আমাদের হচ্ছে এখানে তাপ উৎপন্ন হয়। তা আমরা বাসা বাড়িতে যে তারগুলো ইউজ করে থাকি সেই তারগুলোর রোদ অনেক কম হয়, কিন্তু কম হওয়া জি সত্ত্বেও এখানে কিছু না পরিমাণ হলেও রোদ থাকে। এই রোদ যেহেতু কিছু পরিমাণ হলেও রোদ থাকে সেই কারণে আমাদের হচ্ছে ওই কারেন্টের সাপ্লাইটা যখন আমরা দিই তখন হচ্ছে হুম, মানে কিছুটা পরিমাণে হলো আমাদের, আমরা যে পরিমাণ কারেন্টের সাপ্লাই দিয়েছি সেটা কিছুটা হলো নষ্ট হয়ে যায়, ফলে আমাদের
আমাদের মোবাইল চার্জ বলো বা আমরা বাসা বাড়িতে যে জিনিসপাতিগুলো ব্যবহার করি সেখানে আমাদের পুরোপুরি কিন্তু হচ্ছে আমরা চার্জ পাই না। যেমন আমরা মোবাইল হ্যাঁ চার্জারের তারের মধ্যে রোধ আছে, আমরা যে পরিমাণ তোমার আরো বেশি দেখা গেছে যে তোমার চার্জারটা তুমি পাল্টাই ফেললে তোমার ওইখানে মোবাইল ভালো চার্জ হচ্ছে, তার মানে ওখানে রোধ অনেক বেড়ে গেছে। সেখানে যে পরিমাণ মানে নেওয়ার কথা দেখো না, মানে অনেক কিছু কিছু চার্জার আছে অনেকদিন ইউজ করার ফলে দেখবা যে গরম হয়ে যাচ্ছে বাট চার্জ হচ্ছে না, এটা কেন হ্যাঁ হয়? মানে ওখানে রেজিস্ট্যান্সটা সামহাও কোনো কারণে অনেকদিন ইউজ করতে করতে বেড়ে গেছে। তো হুম রেজিস্ট্যান্স যখন বেড়ে যাবে তখন হচ্ছে তখন এই তাপটাই উৎপন্ন হচ্ছে, তোমার ফোনে চার্জ দিয়ে কারেন্টটা যে ঠিকমতো সার্কুলেট করবে সেটা আর পারছে না। তখন আমরা চার্জারটা চেঞ্জ করে নতুন চার্জার লাগাই, মানে নতুন তার ইউজ করি। তো জি এই যে নষ্ট হচ্ছে এই জিনিসটাকে বলে বিদ্যুতের লস বা ক্ষয়, বা এটাকে বলে তড়িতের সিস্টেম লস। বুঝছি। ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন কি, এখন আমাদের আমাদের গ্রাহক পর্যায়ে যে আমরা যখন আমাদের মানে একটু আগে যে ছবিটা আঁকছিলাম, যে আমরা ট্রান্সফরমার দিয়ে কি করি উচ্চ ভোল্টেজের, মনে করো যে এখানে তোমার, আবার একটু আঁকি ছবিটা, এখানে দুটো ট্রান্সফরমার কথা বলা আছে, স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন দেখো, আমাদের যে বিদ্যুতের যে মেন স্টেশন ছিল সেখানে না অনেক ভোল্টের কারেন্ট উৎপন্ন হতো, আর এটা আমাদের ঘর, আর এটা মনে করো তোমার হচ্ছে। তো এখন দেখো এখানে মনে করো যে তোমার এখানে 100 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন হবে, 100 ভোল্ট। কিন্তু তোমার এখানে তোমার বাসার জন্য দরকার, মনে করো বাসার জন্য তোমার সর্বোচ্চ 100 নিতে পারবে। তাহলে তোমার হ্যাঁ এখানে কি হচ্ছে, তুমি যদি এখানে 100 ভোল্টই এখানে দিয়ে দাও, তাহলে মানে তুমি কি সেটা নিলে তোমার বাসা বাড়িতে ইউজ করার জন্য ব্যবহার করতে পারবে? না কি এখানে স্টেপ, মানে এখানে প্রত্যেকটা ট্রান্সফরমার হয় স্টেপ ট্রান্সফরমার, ওটা স্টেপ ডাউন মানে কি শুনলাম। সে ডাউন করবে। তাহলে এখানে করা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার, বিদ্যুৎকে কমাই দেওয়া হয়, ফলে এখান থেকে জি। 100 সার্কিট আসে, 100 আচ্ছা যে সার্কিট। মানে যে ভোল্টটা যদি মানে এই 100 ভোল্ট যদি যাইতো বাসায় তাহলে কোনো প্রবলেম তো? 100 না, সরি এখানে তো না, হ্যাঁ অবশ্যই প্রবলেম হতো, কারণ তোমার তো এখানে তোমাদের যেই হচ্ছে ইয়েটা আছে, জিনিসপাতি গুলো আছে, সেটা 100 নিতে পারবে না। মনে হয় 100 একটা 100 জিনিসপাতি আছে অবশ্য, মনে করে এখানে 1000 ভোল্ট উৎপন্ন হচ্ছে। জি। এখন তোমার বাসাতে যে জিনিসপাতি গুলো আছে এটা মনে করো 60 করে, তোমার যদি এখানে 1000টা ডিরেক্ট দিতে হম এখানে আগুন ধরে যাবে। ও তাই আমি আচ্ছা এখানে করি, এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, কারেন্ট এখানে এসে 100 ভোল্টে হয়ে যায়, এখানে একটা মনে স্টেপ ট্রান্সফরমার দিলাম, স্টেপ দিকে দিলাম, ফলে এখানে হবে এক তৈরি হবে। ডাউন ট্রান্সফার যদি কাজ না করে? ওইভাবে মানে কানেকশনটা দেওয়া হয়। তাছাড়া মাঝে মাঝে দেখো না ড্রাম করে আওয়াজ হয়, বন্ধ হয়ে যায়, ট্রান্সফার বাস্ট জি করে, জি। ট্রান্সফরমার বাস্ট করে। ও তখন কি হয়, কারেন্ট তোমার গিয়ে কাজটা ঠিক করে নেয়, মানে তোমার হচ্ছে যে হ্যাঁ কানেকশনটা না পাই দিয়ে ট্রান্সফার ঠিক ট্রান্সফারটা বাস্ট হ্যাঁ করে। তো মনে করা যে ট্রান্সফরমারে 1000 দিলে 100 হবে, 1010 আসছে তখন বাস্ট করে যায়, দিয়ে কানেকশন হয়ে ও তখন ওইটা ঠিক করে। তোমার 100 বাসায় যাচ্ছে। এখন বাসাতে যদি এরকম হয় বা 60 দরকার, তখন হয় 100 কে 60 বানাতে পারে, সাথে মনে করো তোমার টিভিতে তোমার 60 দরকার। তো টিভির মধ্যে এমন ট্রান্সফরমার ডাকে যে 160 বানাতে পারবে, কিন্তু 1000কে 60 বানাতে পারবে এরকম ট্রান্সফরমার টিভির মধ্যে দেওয়া হয় না। ও বুঝতে পার সে না একা নাই, যে কারণে 1000 জায়গায় 2000 সাপ্লাই হয়ে যায়, তখন বেশি জোর আবার বাস করে অনেক সুবিধা থেকে যায়। আবার তুমি ভাবার তাহলে আমার কি, আমি 1000 এটা টিভি আমি 1000 খাইতে পারতো না, আমার একটা ট্রান্সফার আলাদা, তুমি 160 বানাতে পারবে, 100 কে 60 বানাতে পারবে, কিন্তু 1000 বানাতে পারবে এরকম ট্রান্সফরমার টিভির মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এখানেও কিন্তু সেটাই বলছে, যে বিদ্যুৎ কেন্দ্রে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে যেখানে উচ্চ ভোল্টেজ দরকার, স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে উচ্চ ভোল্টেজে কনভার্ট করা হয়। আবার সেখানে করা হয় যেখানে গ্রাহকদের পরে ব্যবহারের জন্য বিদ্যুৎ থেকে বিতরণ করে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে ব্যবহারযোগ্য ভোল্টেজে নামিয়ে নেওয়া হয়। ওই 1000কে 100 বানায় নিচ্ছে। জি। ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তড়িৎ সিস্টেম ল। অনেক কিছু বললাম, একটু গুছিয়ে নিজের মতো করে লিখতে হবে যে তড়িৎ সিস্টেম লস কি। এই যে পরিবাহের ভিতরকার রোধের কারণে আমার যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ দরকার সেই পরিমাণ পাচ্ছি না, কিছু কাজের কারণে নষ্ট হয়ে পাচ্ছি যাচ্ছে, না। এটাই হচ্ছে সিম লস। জি। স্টেপ আপ স্টেপ ডাউন এটা বোঝার জন্য এটা খুব লাগে না পরীক্ষাতে। যে পরিমাণ বিদ্যুৎ মানে পাওয়ার কথা সেই পরিমাণ বিদ্যুৎ না পাওয়ার পাচ্ছি এটাকেই না, হ্যাঁ তাপের তাপের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, শক্তিটা নষ্ট হয়ে তাপের যাচ্ছে। জন্য। আচ্ছা। ঠিক আছে। জি। আর কিছু বোঝার আছে? দাঁড়ান দেখি। দেখলে বলো, তাহলে ওইটাও রেকর্ড হয়ে যাক, আমি একবারে রেকর্ডিং এখনই ইউটিউবে আপলোড করে লিংক দিয়ে দেবো।
স্যার কিলোওয়াট আর ওয়াট ঘন্টা এটা একটা বুঝা দেন। কত পেজে? 262। আচ্ছা, কিলোওয়াট মানে হচ্ছে পি সমান সমান ভিআই, এরকম একটা সূত্র লিখে দিছিলাম। ক্ষমতাকে অনেক কিছু দিয়ে প্রকাশ করা হয়, তো হচ্ছে পি মানে হচ্ছে ক্ষমতা, পাওয়ার, ভি ইন্টু আই। তাহলে যদি কি হয়, 1 ভোল্টের মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, অ্যাম্পিয়ার আই, যদি তড়িৎ পরিবাহের দুই পাশের পার্থক্য যদি 1 ভোল্ট হয়, ভি, যদি তড়িৎ প্রবাহের দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট হয়, আর তার মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে 1 গুণ 1 কত হবে? 1 না? 1 এ, এই যে 1 ভোল্ট ইন্টু 1 এ, তাহলে এখানে 1 ওয়াট, 1 গুণ 1 মানে পাওয়ার হচ্ছে 1 ওয়াট। এটাকে বলে থেকে 1 ওয়াট। 1 ওয়াট মানে এখানে সবথেকে একক ছোটটা, এখানে সেটাই বলছে। এখন যদি এখানে 1000, যদি কখনো হয় যে 1000 উৎপন্ন হয়েছে, যদি 1000 এটা ওয়াট, 1000 ওয়াট যদি কখনো হয়, 50,000 হয় না, এখন এত বড় হওয়ার পরে এই কথা বললে সেটা হাসার। যদি এরকম হয় যে 500, 2 ভোল্টের বিভব পার্থক্যে 500 অ্যাম্পিয়ার কারেন্ট পৌঁছে, তাহলে সেটা হবে কি 1000 ওয়াট, অথবা 500 ইন্টু মানে যাবে ইচ্ছা গুণফল 100 তে হবে, 500 ইন্টু 2, অথবা 250 গুণফল 100 হবে, অথবা কি 1 1000, মানে যেটাই হোক ফল 1 হয়, অথবা 1 তাহলে তার গুণফলটা কি হবে? 1000। 1000 ওয়াটকে 1 কিলোওয়াট বলে, যেমন 1000 গ্রাম 1 কেজি বলে, সেরকম 1000 ওকে বলে 1 কিলোওয়াট। ঠিক আছে, যদি এরকম হয় 2000 ওয়াট হয়েছে, যদি সাম যদি হয় এরকম হয়েছে, তাহলে সেটা 2 কিলোওয়াট। 2000 ওয়াটকে সেটাই আমরা 1000 ভাগ দিব। এই যে, অথবা 10⁻³ 10⁻³ মানে 1000 মেগাওয়াট, মানে মানে মনে রাখবে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, জি অথবা 10⁻³ ওয়াট। 10⁻³ মানে কি 10 গুণ 10 গুণ 10, তিনটা পাওয়ার মানে কি 10-এর উপর তিনটা পাওয়ার মানে তিনটা 10 গুণ, জি তাহলে এটা হচ্ছে 1000 ওয়াট। 1 মেগাওয়াট মানে কি 10কে 6 বার গুণ, 10⁻6। হ্যাঁ এবার হচ্ছে যদি এরকম হয় যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা মানে এটা হচ্ছে শক্তির একক, ঠিক আছে। যদি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন বস্তু, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চলে, তাহলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাহলে 1 ওয়াট ইন্টু ওয়াট মানে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে 1 ওয়াট ঘন্টা। 1 ওয়াট ঘন্টা এটা হচ্ছে শক্তির একক, জি ঠিক আছে। তাহলে এখন যদি হয় যে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, তার মানে 1 ওয়াট 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে এখানে 1 কিলো 1000 ওয়াট, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 1 কিলোওয়াট বা 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা বা 3600 সেকেন্ড ধরে কাজ করলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেটাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। বাপরে। এগুলো একটু মনে রাখতে হবে, করার নাই, এগুলো প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, তারপরে মনে থাকবে। আমরা কি বললাম? ওয়াট ঘন্টা। জি 1 ঘন্টা মানে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা,
তারপর 1 ওয়াট ক্ষমতার কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেটাকে আমরা বলি 1 ওয়াট ঘন্টা। এখন তুই বলি 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা, এখানে যদি 1 কিলো, তাহলে এটা হবে কি 1000 ওয়াট। 1 ওয়াট মানে 1000 একটু আগে দেখলাম। জি আর ঘন্টা মানে সেকেন্ড। এক জি ঘন্টা 60 সেকেন্ড, এটা তো বের করতে পারবা নাকি? হ্যাঁ 1 ঘন্টা 60 মিনিট, 60 প্রতি মিনিটে সেকেন্ড, 3600 সেকেন্ড। এটা হবে 3600, আগে লিখবো, তার 3টা। তাহলে এত হচ্ছে ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড, এই ওয়াট সেকেন্ডকে বলা হয় থাকে জুল। ওয়াট সেকেন্ডের অপর জুল। নামই হচ্ছে জুল। হ্যাঁ, যে জুল। তাহলে 1 2 3 4 5 6, ছয়টা, তাহলে 3.6 মেগা জুল। জুল 6 ঘর আগায় নিব। এই যে 1 ঘর, আচ্ছা 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এখানে হ্যাঁ আসলে 3.6 মেগা জুল। এখানে তো দেখলাম যে 6 ঘর 1 মেগাওয়াট মানে 10 to 6। এইদিকে গেছে তাই মানে এইদিকে গেছে তাই হচ্ছে 6 গুণ আকারে, আর এইদিকে ফেরত আসছে তাই 3.6 মেগা জুল। ঠিক আছে। জি কিলোওয়াট এই ঘন্টাকে আমরা ইউনিট হিসেবে প্রকাশ করে থাকি, যে বিওটি এককে, বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা মনে রাখবা, বিওটি এককে আমরা বলি ইউনিট, কিলোওয়াট বোর্ড অফ ঘন্টাকে। ট্রেড। বোর্ড অফ ট্রেড ইউনিটে আমরা বলি কিলোওয়াট ঘন্টা, মানে বোর্ড অফ ট্রেড ইউনিটে আমরা এটাকে বলি হচ্ছে কি বলে, ইউনিট। জি এই হচ্ছে টোটাল জিনিস। এগুলো একটু লিখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, বারবার রিভাইজ দিতে হবে, পারলে শর্ট শর্ট একটা নোট বানাতে হবে, পরীক্ষার আগে ওইটুকু দেখে যেতে হবে। পরীক্ষার আগে পুরো এটা পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আর ভিডিও থাকলে সেটাকে একটু স্পিড বাড়ায় দেখতে হবে, 1.5 ও 1.2x স্পিডে দেখে যেতে হবে। প্রশ্ন? জি না যত প্রশ্ন আছে অধ্যায়ের ভিতর থেকে, আর এই পার্টটা লাগবে না। আইপিএস ইউপিএস কি পড়াইছিলাম? একটা পার্ট আছে আমি বাদ দিয়েছিলাম। না না পড়ার নেই। এই পার্টটা কোথাও আসেনি, লাগবে না, আনইম্পর্টেন্ট, একদম ফালতু। আর একটা ম্যাথ করাইছি, ওই ম্যাথটাই যদি 2-3 বার কেন 10 বার করবো, ওই ম্যাথটা আসলে ওই অধ্যায় থেকে ওইটাই আসবে। আর একটা হচ্ছে সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ। এখানে ছবিটা মনে রাখবে, এখানে সিলভার নাইট্রেটের কোনো ব্যাখ্যা দেয় নাই। আর গুরুত্বটাও দেখে যেতে পারো। হ্যাঁ, এটা গুরুত্বটা একই মুখস্থ না? একই, বাট এখানে হচ্ছে চামচের উদাহরণ টুদাহরণ দিছে, এইটা একটু মনে রাখতে হবে, এই 3টা। পড়া তো লাগবে না? একটু হালকা পড়বা। প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব দিতেই পারে, গতে দিলে তড়িৎ বিশ্লেষণ, ঘতে দিলে গুরুত্ব আসতেই পারে। আচ্ছা হয়েছে? জি তাহলে রেকর্ড অফ করলাম। আচ্ছা দাঁড়াও, তোমার সামনেই রেকর্ডটা আপলোড করে দিই, তাহলে হচ্ছে পরে না হয় ভুলে যাবো। আচ্ছা, কালকে তাহলে কি আমার পড়বা? চ্যানেলটার নাম কি? বুঝলাম না। চ্যানেলটার নাম কি ইউটিউব? আপনি লিঙ্কটা খুঁজে বের করো, তাহলে দেখবো চ্যানেলটা পেয়ে যাবা। ও আচ্ছা লিংক দিছিলেন তো, অ্যানাউন্সে দিছিলেন না? অ্যানাউন্সে নাকি এমনি তোমার ইয়েতেই দিছিলাম, হোয়াটসঅ্যাপে দিছিলাম।